তো ম্যাডাম, আপনার ব্যথিত হওয়ার কারণ আমরা কি জানতে পারি? কারণ আপনি তো আপনার অ্যাসিস্ট্যান্টের ব্যবস্থা নিজেই করে নিলেন, অফিস কর্তৃপক্ষের সাথে আলোচনা করার চিন্তাই করলেন না। তারপর আপনি ব্যথিত, ওয়াই ম্যাম? আমাদের একটু জানুন, আমরা জানতে চাইছি। সবাই আরুষের কথায় মাথা নাড়ল। নুসরাত একটু ভাবসাব নিয়ে সামনের দিকে চলে আসা বেবি হেয়ারগুলো পেছনে সরিয়ে নিল। আরুষের দিকে তাকিয়ে মাথা কাত করে বলল, আসলে আমি এমনিতেই বলতাম, কিন্তু আপনারা যখন এত ফোর্স করছেন তাহলে এখন তো আর বলবোই না। আসলে মানুষ যখন আমার কাছ থেকে কিছু জানার জন্য অনেক বেশি ফোর্স করে, তখন আর আমার সে কথা বলতে ইচ্ছে হয় না, মুড চলে যায়। অন্য একদিন বলবো, আজ আর বলবো না, যে যার কাজে যান। সবাই যেতে নিলেই নুসরাত পিছু ডাকলো। আরুষ নুসরাতের কথা শুনেও নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। দুই পকেটে দুই হাত গুজে আরাম করে দাঁড়ালো দেয়ালে ভর করে। আরুষকে দেখে মনে হচ্ছে তার কেবিনের ভেতরে যাওয়ার তাড়া নেই। তার তো একে রগে রগে চেনা। ন্যানো সেকেন্ডের ভেতরের মতামত নিজের কথায় পরিবর্তন হয়ে যায়। নুসরাতের সবাইকে পিছু ডাকে ঠোঁট বাঁকিয়ে হাসলো আরুষ। সে জানতো ডাক দিবে, কারণ নিজের কীর্তিকলাপের কথা তো বুক ফুলিয়ে বলতে হবে। তো যা বলছিলাম, আমি তো অ্যাসিস্ট্যান্টের ব্যবস্থা করেছি, কিন্তু আমি আর একটা সারপ্রাইজ আপনাদের জন্য রেখেছি। আলম সাহেবের দিকে তাকিয়ে নুসরাত মাথা নাড়ালো। আলম সাহেব বললেন, কি? নুসরাত মাথায় হাত দিয়ে বলল, আরে আপনি বুঝলেন না? আলম সাহেবের ভয়ার্ত গলা। জি না। মিস্টার আঙ্কেল, প্রশ্ন করুন, কি সারপ্রাইজ? কি সারপ্রাইজ? নুসরাত আবার হাসলো। আজ নুসরাতের মুখ থেকে মনে হচ্ছে হাসি সরছেই না। আপনারা যখন অ্যাসিস্ট্যান্টের ব্যবস্থা করে দেননি, তাই আমি আমার জন্য দুজন অ্যাসিস্ট্যান্টের ব্যবস্থা করেছি। আরুষ মাথায় হাত নিল। এই পাগল কি করেছে? সবাই হাততালি দিল নুসরাতের কথা শুনে। নুসরাত বলল, সবাই জিজ্ঞেস করুন কাকে আর আমার দ্বিতীয় অ্যাসিস্ট্যান্ট বানিয়েছি। সমস্বরে বলল। নুসরাত শয়তানি হাসলো। কিছুক্ষণ অপেক্ষা করে নুসরাতের ধীরে ধীরে সুস্থে বলল, মিসেস রুবা, কেমন লাগলো আমার সারপ্রাইজ? নুসরাত মাইকে লাউড স্পিকারে দিয়ে চিৎকার করে বলল। সবাই নুসরাতের কথায় হাততালি দিল। নুসরাতও দিল সবার সাথে ধীরে ধীরে হাতে তালি। আরুষের দিকে তাকিয়ে থেকে ঠোঁটে মুচকি হাসি। আরুষের দিকে তাকিয়ে ধীরে ধীরে ঠোঁট নাড়িয়ে বলল, কেমন লাগলো সারপ্রাইজ মিস্টার সৈয়দ আরুষ হেলাল? রেস্টুরেন্টের চারিদিকে খাবার ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। খাবারের পাশে টেবিল উল্টে পড়ে আছে। কিছু কিছু জায়গায় কাচু পড়ে আছে। ইসরাত রাগী চোখে মেঝের দিকে তাকিয়ে আছে। রাগ সামলানোর জন্য চোখ বুজে শ্বাস নিতে যাবে, তখনই নিজের সামনে কারো উপস্থিতি বুঝতে পারলো। চোখ খুলে তাকানোর আগেই গালে পড়া থাপ্পড়ে নিজের জায়গা থেকে দুপা সরে গেল। থাপ্পড়ের জন্য গালে হাত দিয়ে ঝুঁকতেই মেয়েটা আবার থাপ্পড় মারলো ইসরাতের গালে। এবার ইসরাত টাইট হয়ে দাঁড়িয়ে রইল নিজের জায়গায়, গালে হাত রেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। মেয়েটা আবার ইসরাতকে থাপ্পড় মারতে যাবে, ইসরাত মেয়েটার হাত মুচড়ে ধরলো। মেয়েটাকে কিছু বুঝে উঠতে দেওয়ার আগেই দু গালে দুটো থাপ্পড় ফিরিয়ে দিল। ইসরাতের হাতের থাপ্পড় খেয়ে মেয়েটা দুই হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। ইসরাত ধীরে ধীরে হেঁটে মেয়েটার কাছে এক পায়ে ভর দিয়ে বসলো। মেয়েটার উঠে বসা ইসরাতকে পাল্টা বার করার আগেই ইসরাত মেয়েটার দু হাত মেঝের সাথে চেপে ধরে মুচড়ে ধরলো। হাতে মোচড় মারতেই মেয়েটা মুখ দিয়ে ব্যথাতুর শব্দ বের করে ইসরাতের উদ্দেশ্যে গালি দিল। ইউ মাদার ফ্যাকার গার্ল, লিভ মি। ইসরাত মেয়েটার গাল চেপে ধরলো, হাত মুচড়ে ধরে বলল, ইউ ব্লাডি ফাকিং গার্ল, লুক হু ইজ ডেফিনিং মাই মাদার ক্যারেক্টার। হোয়াট আর ইউ? নিজের কথা ফিরিয়ে নে, নইলে আজ তোর এমন হাল করব, তুই কেন, তোর বাপ মা 14 গোষ্ঠী তোকে চিনতে পারবে না। মেয়েটা ইসরাতের থেকে মুখ ফিরিয়ে নিল। ইসরাত গাল চেপে নিজের দিকে মেয়েটার মুখ নিয়ে আসলো। মেয়েটা ইসরাতের হাত থেকে নিজের মুখ সরানোর চেষ্টা এখনো জারি রেখেছে। ইসরাত ভ্রু একত্রিত করে আবারও বলল, নিজের কথা ফিরিয়ে নে, না হলে আজ তোর কি হবে আমি নিজেও চিন্তা করতে পারছি না। জাইন ওয়াশরুম থেকে বের হয়ে ধীরে সুস্থে এদিকে আসছিল। তাদের টেবিলের আশেপাশে সবাইকে গোল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। এক্সকিউজ মি। উল্টো দিকে ফিরে ইসরাতকে বসে থাকতে দেখে জাইন এগিয়ে গেল। মেঝেতে শ্বেত বর্ণের একটি মেয়েকে পড়ে থাকতে দেখে জাইন চোখ রসগোল্লার মতো গোল গোল হয়ে বড় হয়ে গেল। ইসরাত আবার মেয়েটাকে থাপ্পড় মারতে নিলেই জাইন ইসরাতের হাত চেপে ধরলো। টান মেরে বসা দিকে তুলে নিজের কাছে নিয়ে আসলো। ইসরাত রাগে জাইনের দিকে হিংস্র বাঘিনীর মতো তাকালো, যেন আজ জাইনকে ছিঁড়ে খুবলে খাবে, তার কাজে বাধা দিয়েছে বলে। হচ্ছেটা কি স্যার? ইসরাতের রাগে কথা বলতে গিয়ে ঠোঁট একসাথে থরথর করে কেঁপে উঠল। জাইন শ্বেত বর্ণের মেয়েটাকে তুলে ধরে বলল। আরে ওকে মিসেস এমিলি। মেয়েটা উঠে দাঁড়িয়ে শর্ট টি শার্ট আর শর্ট প্যান্ট টেনে ঠিক করলো। ইসরাতের দিকে কিরকম চোখে তাকিয়ে থাকলো, বোঝা গেল না মেয়েটার মনোভাব। ইসরাত রাগে সাপের মতো ফুসফুস করে ফুলছে। জাইন ইসরাতকে রাগ করতে দেখে এক হাত দিয়ে ইসরাতের মাথা টেনে বুকের সাথে চেপে ধরলো। ইসরাত দূরে সরার জন্য মোচড়ামুচড়ি করলো, তবু জাইন ধরে রাখলো। গম্ভীর গলায় সবার উদ্দেশ্যে বলল, যে যার কাজে ফিরে যান, সরি আপনাদের ডিস্টার্ব করার জন্য। সবাই নিজে নিজে কাজে ফিরে গেল। জাইন সবাইকে সময় দিল ঠিক হওয়ার জন্য। শ্বেত বর্ণের মেয়েটার দিকে তাকিয়ে জাইন জিজ্ঞেস করলো, মিসেস এমিলি, হোয়াট হ্যাপেন্ড?
এমিলি জাইনের থেকে মুখ ঘুরিয়ে নিলেন। জাইন ইসরাতকে নিজের থেকে 2 ইঞ্চি দূরে সরালো। নিজের বাঁ হাত দিয়ে ইসরাতের কাঁধ চেপে ইসরাতকে জিজ্ঞেস করলো। কি হয়েছে? ইসরাত সময় নিল কথা বলতে, কিন্তু বলতে গিয়ে থেমে গেল। ক্যামেলিয়া আগ বাড়িয়ে সবকিছু বলা শুরু করলো। আসলে ইসরাইট রুমমেট, আমি বলছি কি হয়েছে। সূর্য মাঝ আকাশ থেকে ধীরে ধীরে পশ্চিম আকাশের দিকে যাচ্ছে। নুসরাতের বক্তব্য এখনো শেষ হয়নি। আরুষ জিজ্ঞেস করলো। আপনি তো রেখে দিয়েছেন দুজন আপনার অ্যাসিস্ট্যান্টকে, রাইট? নুসরাত উপর নিচ মাথা নাড়ল। এবার আরুষ বলল। আপনার একজন অ্যাসিস্ট্যান্টের বেতন অফিস থেকে দেওয়া হবে, কিন্তু দ্বিতীয় জনের কোথা থেকে বেতন দেবেন? গুড কোয়েশ্চেন মিস্টার আরুষ, এটাও আমি ভেবে রেখেছি। আরুষ নুসরাতকে ভেঙিয়ে বলল। ওয়াও, দ্যাটস গ্রেট। তো বলুন কিভাবে? নুসরাত হাসলো। ওই তো আপনারা যা আমাকে বেতন দেবেন তার অর্ধেক আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দেবো। আরুষ নুসরাতের কথা থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলো। ধরি আপনাকে অফিস থেকে 80,000 টাকা দিল, আপনি 40,000 আপনার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দিবেন? নুসরাত উপর নিচ মাথা নাড়ালো, তারপর বলল। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে ভালোবেসে 70% টাকা দিয়ে দিতেই পারি আমার ইচ্ছে হলে। আবার আপনারা 40,000 টাকা দিলেও সব আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দিব। আলম সাহেব জিজ্ঞেস করলেন। এত টাকা দিয়ে দিবেন? হ্যাঁ, আপনি চাইলে আপনাকেও আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে আমার বেতনের থেকে বোনাস দিয়ে দিতে পারি আঙ্কেল। না মা, আমার লাগবে না। আরুষ নিজের গলা যথেষ্ট কড়া করে বলল। মিসেস নুসরাত, আপনার নিজেরও তো কেবিন নেই, আপনার অ্যাসিস্ট্যান্টের কেবিনের কোথায় ব্যবস্থা করবেন? মিস্টার আরুষ, চিন্তা করবেন না। আবিরকে ইশারা করে বলল। ওকে দেখছেন, ও আমার সাথে আপনার কেবিনের সোফার উপর বসে থাকবে। আর মিসেস রুবাকে, আপনার এত বড় কেবিন আছে না, ওখানে কোনো কোনায় ছোট্ট একটা জায়গা দিয়ে দিলেই হবে। উনি ওখানে বসে কাজ করবেন। আমি আপনাকে আর আপনার একজন অ্যাসিস্ট্যান্টকে জায়গা দিয়ে দিলাম আপনার কথা চিন্তা করে, কিন্তু আরেকজনকে কেন দেব? স্যার তাচ্ছিল্য করে বলল। না দিলে না দিবেন, আমার কোনো সমস্যা নেই। আমি আরো একটা প্ল্যান করে রেখেছি মিসেস রুবার জন্য। আরুষ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো। কি? সেটা না হয় প্ল্যানটা কার্যকর হলেই দেখবেন। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ হলো। সবাই যে যার কাজে যান। সবাই নিচে নিচে ডেস্কে ফিরে গেল। আরুষ নিজের ক্যাবিনে ঢুকে গেল। নুসরাতও তার পিছু পিছু আবিরকে নিয়ে আরুষের কেবিনে ঢুকে গেল। ক্যামেলিয়া সবকিছু খুলে বলল। জাইন এমিলির দিকে অবাক দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করলো। আপনি এরকম করলেন কেন মিসেস এমিলি? এরকম আক্রমণাত্মক হয়ে উঠলেন কেন হঠাৎ করে? ইসরাতের ভুল কি ছিল? এমিলি চোখ মুখ শান্ত করে বলল। ম্যাম, সরি, মিস্টার জাইন আমার মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল। জাইন ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করলো।